হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপিএমএস গুরুকুল। তো আজকে আমরা চলে এসেছি ক্লাস 14 নিয়ে। ওকে, তো 14 নম্বর ক্লাসে এসে একদম দেখতে পাচ্ছি আমরা যে প্রশ্নের আমরা সব রকম টাইপ প্রায় দেখে নিয়েছি। কিছু টাইপ এখনও দেখা বাকি আছে। তোমাদের পরীক্ষার আগে অবধি আমি মিনিমাম 30টা ক্লাস তো করাবই, এবং তার মধ্যে সমস্ত টাইপ কমপ্লিট হয়ে যাবে সমস্ত চ্যাপ্টার থেকে, এটুকু আমি প্রমিস করতে পারি। ওকে, যারা এখনও আমাদের অ্যাপ ডাউনলোড করোনি তারা এক্ষুনি অ্যাপ ডাউনলোড করো এবং অ্যাপ থেকে তোমরা পরীক্ষাগুলো মকগুলো দিতে থাকো। মক না দিলে কিন্তু তোমাদের প্রিপারেশন সম্পূর্ণ হবে না, ঠিক আছে? তো তোমরা গ্রুপ সি গ্রুপ ডির জন্য 20টি মক দিতে পারবে, এসএসসি জিডির জন্য মক 20টি দিতে পারবে, এবং কলকাতা পুলিশ কনস্টেবল মেন্সের জন্য 10টি মক দিতে পারবে। এই অ্যারেঞ্জমেন্ট আমরা করেছি আমাদের অ্যাপে। এই হচ্ছে অ্যাপের স্ক্রিনশট, এবং অ্যাপের স্ক্রিনশট থেকে তোমরা দেখতে পাচ্ছ যেখানে ফ্রি টেস্ট সিরিজ বলে একটি ট্যাব আছে। এই ফ্রি টেস্ট সিরিজ ট্যাবে তোমরা ট্যাপ করবে এবং তার মধ্যেই তোমরা এই মকগুলো দেখতে পাবে। ওকে, চলে আসি আজকের ক্লাসের প্রথম প্রশ্নে। সিলেবাস তোমরা জানো এবং আমরা সিলেবাসকে টার্গেট করি প্রত্যেকটা ক্লাস করাচ্ছি, এতে কোনো অসুবিধা নেই। ওকে, দেখো প্রথম প্রশ্নে কী বলা হয়েছে। আচ্ছা বাবা, 779, 943, 123 লসাগু। আচ্ছা, দেখেই মনে হচ্ছে বাবা কী করে করবো এত বড় লসাগু, আমাকে কি সেই ভাগ প্রক্রিয়া লসাগু করতে হবে? কিচ্ছু করার দরকার নেই। 779, 943 আর 123, এদের মধ্যে সবথেকে ছোটো সংখ্যা কী দেখতে পাচ্ছ? 123। আচ্ছা, 123-এর ফ্যাক্টর তুমি দেখো যে 123 দেখতে পাচ্ছ 3 দিয়ে পুরোপুরি ভাগ যায়। 3 4 12, 3 1 3, তাহলে 3 দিয়ে ভাগ করলে কি পড়ে থাকে? 3 দিয়ে ভাগ করলে পড়ে থাকে 41। তার মানে 123-এর দুটো ফ্যাক্টর দেখতে পাচ্ছি, একটা 3 একটা 41, এবং এরা দুজনেই প্রাইম নাম্বার, আর কোনোটাকে ভাঙা যায় না, তাই তো? বলো একদম ঠিক। এবার দেখো 3 দিয়ে বাকিগুলো ভাগ যায় কিনা। দেখো 3 দিয়ে 943 ভাগ যাচ্ছে না, 9 আর 3 ভাগ যাচ্ছে, 8 ভাগ যাচ্ছে না, 779ও 3 দিয়ে ভাগ যাচ্ছে না। তাহলে তুমি কী করবে? তাহলে 41 দিয়ে চেক করবে। তাহলে 41 দিয়ে কি ভাগ যাচ্ছে দেখি তো একবার। 943 41 দিয়ে ভাগ যায় কিনা? একদম। 41 দুকোণে হচ্ছে কত? 82। 82 মানে হচ্ছে এখানে কত? 12, 123। আর একটু আগে দেখলাম কি না, 21, 41 × 3 হচ্ছে 123, একদম। তাহলে এখানে দেখি 41 কাটাকুটি যাচ্ছে, দেখি 41 এখানে একবার যাচ্ছে পুরোপুরি, এখানে হচ্ছে কত যাচ্ছে দাদা? 6, এখানে হচ্ছে 3, 369, আর 41 × 9, তারপর 19 বার পুরোপুরি যাচ্ছে। তাহলে আলটিমেট 41 একেও ভাগ করছে, 41 একেও ভাগ করছে, 41 একেও ভাগ করছে। তাহলে যখন আমি এলসিএম নির্ণয় করবো তাহলে 41 আমি একবার নেবো, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। তাহলে 41 বাদ দিয়ে 41 দিয়ে ভাগ করার পর বাকি যে সংখ্যাগুলো পড়ে থাকছে সেগুলোকে গুণ করে দাও 41-এর সঙ্গে, তাহলে তো এলসিএম পেয়ে যাবো। তাহলে 41 × 19 × 23 × 3, দ্যাটস ইট, ডাইরেক্ট আনসার হয়ে গেল। এবার এই গুণটা কী করার দরকার আছে না, আমি কি করব? ইউনিট ডিজিট বা একক স্থানীয় সংখ্যা। তাহলে কারণ কি, 4টে অপশানের দিকে লক্ষ্য করো। সবথেকে মজার বিষয় তো এটাই যে 4টে অপশানের ইউনিট ডিজিট কিন্তু প্রত্যেকটা আলাদা। প্রথমে ইউনিট ডিজিট 8, তারপরে 1, তারপর 4, তারপর 7। দেখো 4 আর 8 তো হতেই পারে না, প্রথমেই ক্যান্সেল আউট করে দাও, কারণ এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা হচ্ছে প্রাইম নাম্বার। তাহলে প্রাইম নাম্বার 3 3 9, 9 9 81, 1, এখানে 1, তার মানে হচ্ছে আলটিমেট 1 হবে ইউনিট ডিজিট, একমাত্র 1 ইউনিট ডিজিট অপশান বিতে আছে। বলো, ইজ ইট ক্লিয়ার? বলো, জলের মতো পরিষ্কার, কোনো অসুবিধা নেই। চলে যাই পরের প্রশ্নে। দেখো পরের প্রশ্নটি বলা হয়েছে, সেই প্রশ্নটি হচ্ছে এলসিএম নির্ণয় করতে হয় ভগ্নাংশের। আর ভগ্নাংশের এলসিএম নির্ণয় করার জন্য আমায় কী করতে হয়? যেটা করতে বলবে সেটা কী, কোথায় করব? লবে করব। লবে এলসিএম আর হরের এইচসিএফ, ব্যাস, ঠিক আছে। তাহলে লবের এলসিএম মধ্যে লব কে কে আছে? 10, 20, 55, ওকে। আর হর হচ্ছে 21, 63 আর 56। তাহলে এদের এইচসিএফ কী হবে? আগে সবসময় এইচসিএফ করবে। তাহলে 21, 63 আর 56 হাইয়েস্ট কমন ফ্যাক্টর কী? তাহলে দেখতে পাচ্ছি 21 7 দিয়ে পুরোপুরি ভাগ যায়, 63ও 7 দিয়ে পুরোপুরি ভাগ যায়, আর 56 7 দিয়ে পুরোপুরি ভাগ যায়। আর কোনো কমন ফ্যাক্টর লুকিয়ে আছে না? তাহলে 7ই হবে কমন ফ্যাক্টর, তার মানে এদের এইচসিএফ 7 হবে। তাহলে এইচসিএফ 7 এখানেও নেই, এইচসিএফ 7 এখানেও নেই নিচে, তার মানে বি আর এর মধ্যে আনসার হতে পারে। এবার 10, 20, 55-র এলসিএম তো 5 হতে পারে না, অপশান বি হয়ে গেল কারেক্ট আনসার, কোনো কিছু না করি, ঠিক আছে। 10, 20 আর 55-র এলসিএম 5 কী করে হবে? এদের এইচসিএফ 5, কিন্তু 10, 20, 55-র এলসিএম কী করে 5 হয়? হতে পারে না। তাহলে দেখো 10-এর মধ্যে কী লুকিয়ে আছে? 5 × 2। 20-র মধ্যে কী লুকিয়ে আছে? 5 × 2²। 55-এর মধ্যে কী লুকিয়ে আছে? 5 × 11। এবার বলো এলসিএম কী হবে? চুটকিতে বলো 5 তো হবেই, আর কী হতে পারে? 2² হবে, আর 11 হবে, ব্যাস। তাহলে 5 4 20, 20 × 11 হচ্ছে 220। তাহলে 220/7 কোথায় আছে? অপশান বিতে আছে, বোঝা গেল?
নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা, নেক্সট প্রশ্ন সিম্পলিফিকেশন দারুণ একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, 1/3 ভাগ 6/7 ভাগ 6/3। আচ্ছা, তাহলে আবার সেই কনসেপ্ট আগের ক্লাসেই আমি দেখেছি সেট নাম্বার 13-তে, যে যখন এই ধরনের প্রশ্ন থাকবে তখন আমরা কী করতে পারি, তখন আমরা করতে পারি এটা, যে পরপর দুখানা ভাগ চিহ্ন থাকলে, ভগ্নাংশ থাকলে, ভাগ চিহ্নকে যখন আমি গুণ চিহ্ন ট্রান্সফার করব তখন কী হবে, ভগ্নাংশগুলো উল্টে যাবে, মানে লব হরে চলে যাবে, হর লবে চলে আসবে। তার মানে 7/6 হয়ে গেল 6/7, আর 6/3 হয়ে গেল 3/6। দ্যাটস ইট। ইজ ইট ক্লিয়ার? জলের মধ্যে পরিষ্কার। এবার দেখো পরে প্লাস যেটা মাঝে লিখে দাও, কারণ বদমাশের নিয়ম অনুযায়ী আগে ভাগের কাজ হবে, তারপর গুণের কাজ, তারপরে যোগ, তারপর বিয়োগ। তাহলে 8/9 মাইনাস, দেখো এখানে পরপর সংখ্যা আছে, তার মধ্যেখানে যোগ বা বিয়োগ চিহ্ন আছে, তাহলে গুণটা তুমি এখানে করে নিতে পারো একবারে। তাহলে 2/3 × 3/4 করলে 4 × 2 = 8, 3 × 3 = 9, তাহলে এখানেও 8/9 হলো। তাহলে দেখো পরিষ্কার কথা আমি দেখতে পাচ্ছি যে এখানে গুণ করলে 3 3 ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে 7/36 পড়ে রইল, প্লাস 8/9 মাইনাস 8/9। এটা করার দরকার হয় না, ঠিক আছে, এই পার্টটা করার দরকার নেই। প্লাস 8/9 মাইনাস 8/9কে তুমি এখানেই ক্যান্সেল আউট করে দিতে পারো, তাহলে আলটিমেট 7/36 হবে কারেক্ট আনসার, অপশান এ। নেক্সট প্রশ্ন। আচ্ছা, নেক্সট প্রশ্ন তোমাদের হোমওয়ার্ক দিই, একই রকমের কনসেপ্ট, এটা হোমওয়ার্ক রইল। ওকে, কোশ্চেন নম্বর 5। কোশ্চেন নম্বর 5 থেকে রেশিও প্রপোর্শনের দারুণ একটা কনসেপ্ট দেখতে পাচ্ছি। রেশিও প্রপোর্শনের অনুপাত বা সমানুপাতের ওপর আমি তোমাদের সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করাবো। ওকে, এবং তোমরা এখনও রেশিও প্রপোর্শনের ওপর যেটা আমি জিডির জন্য ক্লাস নিয়েছি চ্যাপ্টার ওয়াইজ, নাম লেখা আছে যদিও জিডি, কিন্তু এরা সমস্ত পরীক্ষাকে ক্লিয়ার করবে, ঠিক আছে। পুরো কনসেপ্ট ক্লিয়ার করেছি আমি প্রথম ক্লাসে। আলটিমেট রেশিও যে যতগুলো প্যাটার্ন হয় রেশিওর মধ্যে, প্রথম দুটো প্যাটার্ন আমি দেখিয়েছি, এর পরের ক্লাসে আমি দেখিয়েছি 3 নম্বর আর 4 নম্বর প্যাটার্ন। তো টোটাল 4টে প্যাটার্ন তোমাদের দেখানো হয়ে গেছে, সেটা ভালো করে দেখো, দেখলে ওখান থেকে সব রেশিও প্রপোর্শন পুরোপুরি তোমাদের ক্লিয়ার হবে। ওকে, ওর বাইরে কিছু হয় না। দেখো 0.35:x সমানুপাতিক 5:6। এখানে এক্সের মান নির্ণয় করতে হলে এক্স কী সমানুপাতি, এটা দ্বিতীয় সমানুপাতি বা সেকেন্ড প্রপোর্শন। তাহলে এক্সের ভ্যালু কী হবে, ধারের দুটো গুণ আর মধ্যেখানে যে অ্যাভেলেবেল আছে তাকে দিয়ে ভাগ। তাহলে 0.35 × 6/5, 5 × 7 = 35, 0.7 × 6 মানে হচ্ছে কত, 6 × 7 কী করলাম এখানে, সরি 0.7 কেন, 0.07, 0.07। তাহলে 0.07, তাহলে 6 × 7 কত, 42, তাহলে 0.42, অপশান বি। নেক্সট প্রশ্ন। দুই বন্ধু এ এবং বি একটি ব্যবসা 3:4 অনুপাতে বিনিয়োগ করেছিল। এ 2 মাস আগে তার ভাগ প্রত্যাহার করে নেয়। 1 বছর শেষে মোট লাভ 2,600 টাকা হলে এর লাভের শতাংশ কত, এর লাভ্যাংশ কত, এর লাভের অংশ কত হবে। আচ্ছা, খুব ভালো কথা। তাহলে দেখতে পাচ্ছি ব্যবসা দ্বারা অনুপাত করেছে 3:4 অনুপাতে, এটা খুব ভালো কথা, এটা হচ্ছে ইনভেস্টমেন্ট রেশিও। বলেছে 2 মাস আগে তার ভাগ প্রত্যাহার করে নেয়, তাহলে 1 বছরের গল্প বলা হয়েছে। তাহলে 1 বছরের মধ্যে মানে 12 মাসের মধ্যে এ তার টাকাটা 2 মাস আগেই প্রত্যাহার করেছে, মানে এর টাকা 10 মাস কেটেছে, হ্যাঁ কি না, বলো একদম ঠিক। তাহলে আমি জানি যে যখন আমি ইনভেস্টমেন্ট রেশিও দেখতে পাচ্ছি, সেখান থেকে আমি প্রফিট রেশিও পাবো কী করে, এটা আমাকে মাথায় রাখতে হবে যে ইনভেস্টমেন্ট রেশিও থেকে প্রফিট রেশিও পেতে গেলে আমাকে ইনভেস্টমেন্টের সঙ্গে টাইম গুণ করতে হবে। তাহলে ইনভেস্টমেন্ট এখানে আছে 3, এর ইনভেস্টমেন্ট, এবং সেই টাকাটা 10 মাসের জন্য খেটেছে। বি এর ইনভেস্টমেন্ট হচ্ছে 4, সেই টাকাটা পুরোপুরি 12 মাসের জন্য খেটেছে। তাহলে এটাই হয়ে গেল প্রফিট রেশিও A:B। তাহলে এবার কাটাকুটি হচ্ছে, একদম 2কে দিয়ে 2 × 5 = 10, এখানে 2 × 4 = 12, আর কাটাকুটি যায় না, তাহলে 3 × 5 = 15, 16, একদম ঠিক, কোনো অসুবিধা নেই। তাহলে 15 + 16 করলে কত হচ্ছে, 31। কিন্তু দেখতে পাচ্ছি 200 টাকা লাভ হলে এর লাভ্যাংশ কত, কিছু একটা কত গণ্ডগোল হয়েছে। বি এ 2 মাস আগে তার ভাগ প্রত্যাহার করে, 1 বছর শেষে মোট লাভ 2,600 টাকা হয়েছে, 2 × 5 = 10, 2 × 6 = 12, ও এখানে 6 হবে, 4 করেছি কেন, ভেরি সরি, তাই ভাবছি এখানে কাটাকুটি একটা যাওয়ার কথা ছিল, ভেরি সরি গাইস। 6 এখানে, তাহলে 3 এখানে 2, তাহলে আলটিমেট হচ্ছে 5:8 একদম। তাহলে 8 মাসে 13 ইউনিট, তাহলে 13 যদি টোটাল লাভ হয়, তার মধ্যে এ পাচ্ছে 5 ইউনিট আর বি পাচ্ছে 8 ইউনিট। 13 ইউনিট ভ্যালু বলা হয়েছে কত, 2600, তার মানে হচ্ছে 200 গুণ এখানে। তাহলে আলটিমেট নির্ণয় করতে হবে এ এর লাভ্যাংশ, তার মানে 5কে 200 গুণ করলে কত হবে, 1000। তাহলে এ 1000 টাকা পেয়েছে লাভ্যাংশ হিসাবে, অপশান বি এ গেল কারেক্ট আনসার। ইজ ইট ক্লিয়ার, জলের মতো পরিষ্কার। নেক্সট প্রশ্ন। যদি এক নির্দিষ্ট সংখ্যার 50% অন্য একটি সংখ্যা 3/4 অংশের সমান হয়,
তাহলে এখানে ইটসেলফ আমি জানি যে 50% মানেই হচ্ছে কি অর্ধেক, হাফ। তাহলে কোনো একটা সংখ্যা যদি এক্স বলি, এর হাফ মানে এক্স ইন্টু হাফ ইজিক্যাল টু অন্য সংখ্যা যদি ওয়াই হয় তা 3/4 সঙ্গে সমান। বলো এর থেকে সহজ করে তো বলা আর সম্ভব নয়। 2 দুগুণে 4, তার মানে হচ্ছে এক্স বাই ওয়াই ইজিক্যাল টু কত, 3/2। তাহলে কী বলেছে, নির্ণয় করতে বলেছে, তাহলে সংখ্যাগুলোর মধ্যে অনুপাত কত, 3:2। কোথায় আছে, অপশান ডি। এ এবং বি নল যথাক্রমে 18 ঘন্টায় এবং 27 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। তাহলে এ করতে পারছে 18 ঘন্টায়, বি করতে পারছে 27 ঘন্টায়। খুব ভালো কথা। যদি উভয় নল একবারে একটি করে পর্যায়ক্রমে খোলা হয়, তার মানে হচ্ছে কি অল্টারনেট মেথড, মানে প্রথম ঘন্টায় একজনকে খোলা হলো, তারপরের ঘন্টার একজন খোলা হলো, মানে যে প্রথমে 1 ঘন্টা চালু থাকবে অপরজন কিন্তু তখন অফ থাকবে। এটাই হচ্ছে পর্যায়ক্রমে বা অল্টারনেটের কনসেপ্ট। ওকে, দুজনে একসঙ্গে কাজ করবে না। খুব ভালো কথা। তাহলে 18 আর 27 এর এলসিএম কত, এটাই হচ্ছে মেথড। এদের এলসিএম কত, 54। তাহলে 54 ইউনিট জল পুরো আমার ট্যাঙ্কটায় ভরা যায়, বা 54ই হচ্ছে ট্যাঙ্কের ক্যাপাসিটি। ইজ ইট ক্লিয়ার? তাহলে এর এফিসিয়েন্সি কত, 54/18 3, আর 54/27 2 হয়ে গেল বি এর এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি সবসময় কী করে নির্ণয় করতে হয় না, টোটাল ক্যাপাসিটি বাই টোটাল টাইম। ওকে, এবার দেখো কি বলা হয়েছে। এবার বলা হয়েছে যে এ নল প্রথম ঘন্টার জন্য খোলা হয়েছিল। খুব ভালো কথা। তাহলে প্রথম ঘন্টায় এ চালু থাকলো, তাহলে এ প্রথম ঘন্টায় 3 ইউনিট ভর্তি করলো। পরের সেকেন্ড ঘন্টায় বি নলকে চালু করা হয়েছিল, তখন এ নল ক্লোজ ছিল। তাহলে প্রথম ঘন্টায় ফার্স্ট আওয়ারে এ চালু থাকছে, বি ক্লোজ। সেকেন্ড আওয়ারে এ ক্লোজ, বি চালু থাকছে। ঠিক আছে, এই কনসেপ্টে চলছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে টোটাল 2 ঘন্টায় কত ইউনিট ভর্তি হচ্ছে না, 3 + 2 5 ইউনিট ভর্তি হচ্ছে। কত ঘন্টায় না, 2 আওয়ারে, 2 আওয়ার্স। হ্যাঁ কি না বলো, একদম ঠিক। আমায় ভর্তি করতে হবে 54 ইউনিট জল। তাহলে 5-এর ডাইরেক্ট যদি এই ভদ্রলোক গুণিতক হয়, 5কে ডাইরেক্ট কোনো কিছু দিয়ে গুণ করলে 54 হয়, হয় না। তাহলে এর কাছাকাছি যেতে হবে আমাকে। যদি ডাইরেক্ট হয়ে যায় খুব ভালো কথা, যদি না হয় তাহলে কাছাকাছি যেতে হবে। তাহলে কাছাকাছি বলতে 5-এর ডাইরেক্ট গুণিতক 50 পেতে পারি, 50 ইউনিট। তাহলে 50 ইউনিট ভর্তি কত সময় লাগবে, এখানে 10 গুণ হয়েছে, এখানে 10 গুণ, তাহলে 20 আওয়ার্স। তাহলে 20 ঘন্টা তো সময় লাগছে, 20 থেকে একটু বেশি লাগছে। কিন্তু 20 থেকে একটু বেশি কত লাগছে, আমি দেখতে পাচ্ছি যে 20 থেকে বেশি কতক্ষণ লাগবে। 20 ঘন্টা হওয়ার পরেও, চালুর পরে 54 ইউনিট ভর্তি হওয়ার কথা ছিল, আমার 50 ইউনিট ভর্তি হয়েছে। মানে এখনও বাকি আছে, রিমেনিং ওয়ার্ক কত আছে, বা রিমেনিং জল কতটা ভরতে হবে না, 54 - 50, 4 ইউনিট ভর্তি করতে হবে। ইজ ইট ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে আমি দেখতে পাচ্ছি যে 20 ঘন্টা টোটাল চলেছে। তাহলে 20তম ঘন্টায় দেখতে পাচ্ছি বি কাজ করেছে। কারণ কি, বি হচ্ছে কি সবসময় ইভেন্ট প্লেসে কাজ করে। তাহলে বি যদি সেকেন্ড আওয়ারে কাজ করে, তাহলে বি 20তম ঘন্টা 20th আওয়ারেও বি কাজ করবে। এরপরে 21st আওয়ারে কে কাজ করবে, 21st আওয়ারে অবশ্যই কাজ করবে আমার, কে কাজ করবে, যেখানে একটা অপশানের প্রবলেম আছে। 21st আওয়ারে কাজ করবে এ। তাহলে এ তো 3 ইউনিট কাজ করে, হ্যাঁ কি না? তাহলে এ যদি 3 ইউনিট কাজ করে, তাহলে এখনও 1 ইউনিট পড়ে থাকবে, রিমেনিং ওয়ার্ক এখনও 1 ইউনিট পড়ে থাকবে। হ্যাঁ কি না বলবো, একদম ঠিক, তাই তো? তাহলে 1 ইউনিট এখনও পড়ে থাকবে। এই 1 ইউনিট কে কাজ করবে, তার মানে নিশ্চয়ই 22nd আওয়ারে এসে, 22nd আওয়ারে এসে বি কাজ করবে। কিন্তু বি তো বাবা 2 ইউনিট করে ভর্তি, 1 ঘন্টায় 2 ইউনিট ভর্তি করে, কিন্তু আমার তো 1 ইউনিট ভর্তি করতে হবে। তাহলে 2 ইউনিট ভর্তি যদি সে 1 ঘন্টায় করে, তাহলে 1 ইউনিট ভর্তি করবে কত ঘন্টায়, হাফ ঘন্টায়। একদম ঠিক বলো, একদম ঠিক। তাহলে দাদা 22 তো পুরো লাগলো না, 21 ঘন্টা পুরোপুরি লাগলো, তারপরে আর হাফ ঘন্টা লাগলো। তাহলে 21 পূর্ণ 1/2 ঘন্টা, এটাকে 21 পূর্ণ 1/2 করে নাও। তাহলে এই হবে কারেক্ট আনসার, অপশান ডি। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরি ওয়ান। যদি না ক্লিয়ার হয় আমাকে আবার বলবে, আমি আবার বোঝাবো। ওকে, তাহলে এই কনসেপ্টটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে যে কে কখন কাজ করছে। আর অল্টারনেটে সবসময় কী হয় না, যদি আমি দেখতে পাই যে দুজনে মিলে 1 ঘন্টায় যে কাজ করলো, 2 ঘন্টায় যে কাজ করলো, সেটা যদি কাজের সঙ্গে ডাইরেক্ট গুণিত একটা আকারে পাই, তাহলে খুব ভালো কথা। আর না পেলে তোমাকে তার কাছাকাছি পৌঁছতে হবে, এবং তারপরে তোমার মনে রাখতে হবে যে কে কোন প্লেসে কাজ করছে। মানে অড টাইমে কে কাজ করেছে আর ইভেন্ট টাইমে কে কাজ করছে, মানে 1, 3, 5, 7, 9 এই ঘন্টাগুলো কে কাজ করছে, 2, 4, 6, 8, 10 এই সময়গুলো কে কাজ করছে। এটাই হচ্ছে মেন কনসেপ্ট। নেক্সট প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 9-এ কী বলা হয়েছে, রোহিত একটি কাজ 32 দিনে সম্পন্ন করতে পারে, যেখানে রাজ নিজে 48 দিনে এটি সম্পন্ন করতে পারে। খুব ভালো কথা। তাহলে এখানে রোহিত আছে পিকচারে, আর রাজ আছে। রোহিত বলছে 32 দিনে করছে, আর রাজ করছে কত দিনে,
48 দিন, একই কাজ। দেখা মাত্র এলসিএম 32 আর 48 এলসিএম কত, বাচ্চারা বলতে পারবে 96। তাহলে সেখান থেকে আমি টোটাল ওয়ার্ক পেয়ে গেলাম 96, এবং এখান থেকে আমি এটাও পেয়ে গেলাম যে রোহিতের এফিসিয়েন্সি 96 মাইনাস বাই 96/32 মানে 3, আর 96/48 2 হয়ে গেল রাজের এফিসিয়েন্সি। এবার চলে আসি প্রশ্নে। তারা একসঙ্গে কাজ শুরু করেছিল, খুব ভালো কথা, কিন্তু কাজ শেষ হওয়ার 8 দিন আগে রোহিত চলে যায়, আরও ভালো কথা। তাহলে কতদিন তারা একসাথে কাজ করেছিল নির্ণয় করতে হবে। তাহলে যখন আমি এরকম কনসেপ্ট বলেছি যে এরকম কনসেপ্ট আমরা দেখতে পাবো যে লাস্ট 8 দিন একজন কাজ করেনি, তাকে আমি কি করব, যেতে দেবো না। তাকে আমি বলবো না ভাই তোকে যেতে হবে না, তুই কাজ কর। যদি সে কাজ করতো লাস্ট 8 দিন, সে তো বসে থাকতো না, সে তার এফিসিয়েন্সি নিয়ে কাজ করতো। আর আমি জানি যে এফিসিয়েন্সি ইনটু টাইমই হয়ে যায় কি ওয়ার্ক, বলো তো একদম ঠিক। তাহলে এই যে রোহিতের এফিসিয়েন্সি 3, সে যদি লাস্ট 8 দিন কাজ করতো, তাহলে সে 3 এফিসিয়েন্সি নিয়ে 8 দিন টোটাল কত কাজ করতো না, 3 × 8 24 ইউনিট কাজ করতো, বলো তো একদম ঠিক। তাহলে এবার দেখো 96 + 24 হয়ে গেল কত না, টোটাল 120 ইউনিট কাজ হয়ে গেল। তাহলে এবার দেখো রোহিতও কাজ করেছে সম্পূর্ণ দিন, আর রাজও কাজ করেছে সম্পূর্ণ দিন, কেউ কাউকে যেতে দিইনি, সবাই আছে। তাহলে এবার অঙ্কটা এরকম হয়ে গেল যে 120 ইউনিট ওয়ার্ক কদিনে শেষ হবে। তাহলে দেখতে পাচ্ছি 3 আর 2 টোটাল 5 ইউনিট ওয়ার্ক তারা একদিনে করে। তাহলে 120/5 হয়ে যাবে, 24 দিন সময় লাগবে আমার পুরো কাজটা কমপ্লিট করতে, যদি কেউ না চলে যায়। ওকে, কিন্তু বলেছে কি না, শেষ হওয়ার 8 দিন আগে রোহিত চলে গিয়েছিল। তাহলে দুঃখের বিষয়, তারা কদিন কাজ করেছিল একসঙ্গে না, 24 - 8 16 দিন তারা একসঙ্গে কাজ করেছিল। আর লাস্ট 8 দিন তাহলে কে কাজ করেছিল, রাজ কাজ করেছিল। বেশ, অপশান ডি হয়ে গেল কারেক্ট আনসার। বলো, এর থেকে সহজভাবে বোঝা এই অঙ্ক আর সম্ভব নয়। যদি না বুঝতে পারো এরপরেও আমাকে কী করবে, কমেন্ট করে জানাবে। কমেন্টের জানালে আমি পরের দিন আবার এই ধরনের অঙ্ক এনে আবার তোমাদের বোঝাবো। ওকে, তো যদিও আমি এই অঙ্ক আগেও বুঝিয়ে দিয়েছি একবার। দেখো কোশ্চেন নাম্বার 10, টাইম অ্যান্ড ডিস্টেন্স। একটি মোটর কার 60 কিমি/ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করেছিল এবং এর গতিবেগ প্রতি 3 ঘন্টায় 20 কিমি/ঘন্টা বেগে বৃদ্ধি হয়। 470 কিমি দূরত্ব অতিক্রম করতে কত ঘন্টা সময় লাগবে? অসাধারণ একটি প্রশ্ন। দেখো, মোটর কার কী করেছে, 60 কিমি/ঘন্টা বেগে যাত্রা শুরু করেছে। তাহলে 60 কিমি/আওয়ার বেগে সে যাত্রা শুরু করলো। বলছে এর গতিবেগ প্রতি 3 ঘন্টায় 20 কিমি করে বৃদ্ধি পায়। তাহলে প্রথম 3 ঘন্টা নিশ্চয়ই বৃদ্ধি হয়নি, 3 ঘন্টা পরপর বৃদ্ধি হচ্ছে। তাহলে প্রথম 3 ঘন্টা সে 60 কিমি/আওয়ার বেগেই গেছে। আর আমি জানি ডিস্টেন্স ইজিক্যাল টু কি, স্পিড ইন্টু টাইম, বলো তো একদম ঠিক। তাহলে দেখো স্পিড মানে 60 কিমি/আওয়ার, এর সঙ্গে 3 গুণ করে দিই, তাহলে হয়ে যায় 180। তাহলে প্রথম 3 ঘন্টায় সে 180 কিলোমিটার গেছে, টোটাল 470 যেতে হবে, খুব ভালো কথা। তাহলে পরের 3 ঘন্টা পরে তার স্পিড কি 20 বৃদ্ধি পেয়েছে, মানে 60 + 20 হয়ে গেছে। তাহলে 60 + 20 এই স্পিডে মানে 80 স্পিডে সে আরও 3 ঘন্টা গেছে। তাহলে 80 × 3 করলে কত হয়, 240 হয়, বলবো একদম ঠিক। তাহলে 180 আর 240 টোটাল কত কিলোমিটার যাওয়া হলো? টোটাল দেখতে পাচ্ছি 420 কিলোমিটার যাওয়া হয়ে গেছে, হ্যাঁ কি না? ঠিক, তাহলে 470 যেতে হবে। কিন্তু এখন দেখতে পাচ্ছি সে 3 3 6 ঘন্টা টোটাল যাত্রা করে ফেলেছে। ওকে, এবার এরপরে আবার তো তার স্পিড বৃদ্ধি পেয়ে যাবে, কারণ 3 3 দুখানা স্প্যান হয়ে গেছে, দুবার 3 ঘন্টা করে সে অলরেডি চলে গেছে। তাহলে 7th আওয়ারে এসে তার স্পিড কত হয়েছে, দাদা 80 + 20 আওয়ার মানে 100। কিন্তু দুঃখের বিষয়, এখন তার কত কিলোমিটার যাওয়া বাকি আছে, 470 টোটাল ডিস্টেন্স, 420 সে চলে গেছে, মানে আর 50 কিলোমিটার যাওয়া বাকি আছে। তাহলে এই 50 কিমি 80 + 20 100 কিমি/আওয়ার স্পিডে কত সময় লাগবে যেতে, তা 50/100। আমরা জানি কি ডিস্টেন্স বাই স্পিড করলেই টাইম পাওয়া যায়, আর 50/100 মানে হচ্ছে হাফ অ্যান আওয়ার। তাহলে 6 ঘন্টা আর হাফ ঘন্টা মানে হচ্ছে 6 × 1 = 2 ঘন্টা, বা 6 ঘন্টা 30 মিনিট টাইম লেগেছে তার পুরো যাত্রা কমপ্লিট করতে। কোথায় আছে এটা, অপশান ডিতে। অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট প্রশ্নে চলে আসি। বলছে 11 নম্বর প্রশ্ন কী বলা হয়েছে, নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে এ ও বি দ্বারা গৃহীত সময়ের অনুপাত 7:9, তাদের নিজ নিজ গতিবেগের অনুপাত কত হবে? যখনই তোমাকে এই কথাটা বলে দিয়েছে নির্দিষ্ট দূরত্ব, এই কথাটার দিকে গুরুত্ব দাও। নির্দিষ্ট দূরত্ব এই কথাটা, এর মানে হচ্ছে ডিস্টেন্স সেম, যে ডিস্টেন্স এ যাচ্ছে সেই ডিস্টেন্স বিও যাচ্ছে। আর যদি ডিস্টেন্স সেম হয়, ইফ ডিস্টেন্স কনস্ট্যান্ট, তাহলে কি হবে না, তাহলে হয়ে যাবে কি, তাহলে আমার এখানে কী দেওয়া আছে, সময় অনুপাত হবে, টাইম রেশিও দেওয়া হয়েছে। টাইম রেশিওকে উল্টো করলে, টাইম রেশিও যেটা দেওয়া আছে, ধরো টাইম রেশিও দেওয়া আছে T1 = T2। ওকে, তাহলে মনে রাখবো, তাহলে স্পিড রেশিও হয়ে যাবে
স্পিড রেশিও হয়ে যাবে, যদি ডিস্টেন্স কনস্ট্যান্ট হয়, টাইম রেশিও যদি T1:T2 হয়, তাহলে স্পিড রেশিও হয়ে যাবে ঠিক তার উল্টো, মানে T2:T1। ঠিক আছে, উল্টো মানে কিন্তু মনে রাখবে যে উল্টো ইনভার্স রেশিও, তোমাদের কনসেপ্ট আমি বুঝিয়েছি রেশিও কনসেপ্টে, এটা হচ্ছে ইনভার্স রেশিও, মানে T1-এর ইনভার্স হচ্ছে কি 1/T1, আর T2 এর ইনভার্স হচ্ছে কি 1/T2। তাহলে এটা হয়ে গেল আলটিমেট স্পিড রেশিও। কিন্তু এই 1/T1 আর 1/T2 তো আমি কী দেখতে পাচ্ছি, এটা তো প্রপার রেশিও ফর্মেটে নেই, সিম্পলিয়েস্ট ফর্মে নেই, তাহলে এটাকে সিম্পলিয়েস্ট ফর্মে করতে হবে, আর সিম্পলিয়েস্ট ফর্ম করার জন্য কোনাকুনি গুণ করে দিতে হয়, আর কিছু নয়। তাহলে T2:T1, এবং এটাই তোমাদের আমি এখানে বলেছি যে উল্টো করে দাও, মানে লব হর আর লব করে দাও, দুটোর ক্ষেত্রে প্রযোজ্য, তিনটে হলে কিন্তু সমস্যা, তখন প্রত্যেকটা ইনভার্স করতে হবে, 1/T1, 1/T2, 1/T3, তারপরে তাকে সিম্পলিয়েস্ট ফর্মে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এই পুরো কনসেপ্টটা আমি তোমাদের রেশিওতে বুঝিয়েছি, একবার রেশিও থেকে দেখে নেবে এটা, ওকে, জিডির যে ক্লাসটা করিয়েছি। তাহলে বোঝা গেল, তাহলে স্পিড রেশিও কী হবে T2:T1। তাহলে এখানে টাইম রেশিও বলা হয়েছে কত, 7:9, তাহলে T1 হচ্ছে 7 আর T2 হচ্ছে 9, তাহলে গতিবেগের অনুপাত কী হবে না 9:7 হয়ে যাবে, বলে উল্টে যাবে, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। কোথায় আছে অপশান ডি। তাহলে দেখি অ্যান্সার হবে যদি আমার কনসেপ্ট মাথায় থাকে, ওকে। 12 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে, একজন মানুষ নির্দিষ্ট দূরত্বের 2/3 70 কিমি/ঘন্টা গতিবেগে এবং বাকিটা 50 কিমি/ঘন্টা গতিবেগে অতিক্রম করে। তার পুরো যাত্রার জন্য 6.45 ঘন্টা সময় লেগেছে। 56 কিমি/ঘন্টা গতিবেগে কত সময় এসে পুরো দূরত্ব অতিক্রম করতে পারবে? খুব ভালো কথা, তাহলে আমার দূরত্বকে নির্ণয় করতে হবে। দূরত্ব নির্ণয় করার জন্য আমি দেখতে পাচ্ছি একটা দূরত্বটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রথমে দূরত্বের 2/3 একটা নির্দিষ্ট স্পিডে, আর বাকিটা মানে 1/3 সে 50 কিমি/ঘন্টা বেগে গেছে। খুব ভালো কথা, তাহলে আমি ধরে নিই এই টোটাল ডিস্টেন্স আমি ধরে নিলাম 30x, ধরতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে এই 30x-এর মধ্যে সে 2/3 মানে 20x গেছে 70 কিমি/আওয়ার বেগে, আর তারপরের 10x 10x 1/3, তাহলে আলটিমেট 30x-টাকে দুভাগে ভাগ হয়েছে, একটা 2/3 একটা 1/3। তাহলে 30x-এর 2/3 করলে কত হবে, 30 × 2/3 করলে 3 × 10 = 30, তাহলে 10 × 2 = 20, আর এখানে হচ্ছে 3 × 10 = 30 আর 10x, তাহলে 20x আর 10x আমি পেয়ে গেলাম দুটো দূরত্ব। তার মধ্যে প্রথম 20x 70 কিমি/আওয়ার বেগে, আর পরের 10x 50 কিমি/আওয়ার বেগে গেছে। আর টোটাল ডিস্টেন্স আমি জানি ডিস্টেন্স বাই স্পিড করলে টাইম পাওয়া যায়, তাহলে এই 20x/70 হচ্ছে প্রথম 2/3 যেতে কত সময় লেগেছে, আর পরের 1/3 যেতে কত সময় লেগেছে, এখান থেকে পেয়ে গেলাম। আর টোটাল টাইম কত বলা হয়েছে, 6×4 মানে 5 × 6 = 30,000, 34/5। কোনো ডাউট? না, কোনো ডাউট নেই। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি 70 আর 50-এর এলসিএম কত না 350, তাহলে এখানে হচ্ছে 100, ওপরে কত হচ্ছে এখানে 570x = 34/5। 5 এখানে কাটাকুটি যাচ্ছে, 5 × 70 = 50, এখানে হচ্ছে 100 + 70 মানে হচ্ছে কত 170x, 170x/70 = 34। 17 এখানে 10, আচ্ছা এখানে একটা শূন্য এমনিতেই কেটে যাচ্ছে, একটা শূন্য এমনি কেটে যাচ্ছে, 17 × 2 = 34, তাহলে আলটিমেট পেয়ে গেলাম x সমান কত 14। তাহলে x সমান যদি 14 পাওয়া যায়, মানে নির্ণয় করতে হবে কি না 56 কিমি/আওয়ার বেগে পুরো দূরত্ব, তাহলে পুরো দূরত্ব কত হলো 30x পুরো দূরত্ব রয়েছিলাম, তাহলে এক্সের ভ্যালু 14, তাহলে 30 × 14, হ্যাঁ কি না বলো, একদম ঠিক। তাহলে 56 কিমি/ঘন্টা বেগে গেলে কত সময় লাগবে, তাই তো? তাহলে আলটিমেট আমি দেখতে পাচ্ছি ডিস্টেন্স পেয়ে গেছি, তাহলে 56 করলেই আমি কী পেয়ে যাবো, টাইম পেয়ে যাবো। 14 এখানে কত হয়ে যাচ্ছে 4, এখানে 15, আর এখানে হচ্ছে 2, তাহলে 15/2 মানে 7×1 = 2 ঘন্টা, তাহলে 7×1 = 2 ঘন্টা টাইম লাগছে। অপশান সি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, এই দুটো সংখ্যার গড় হলো AB, যদি একটি সংখ্যা A হয় অন্যটি কত? তাহলে এর থেকে সহজ অঙ্ক হয় না, দুটো সংখ্যার গড় যদি AB হয় তাহলে সাম কত বা যোগফল কত, সাম বা যোগফল কত বলো? তাহলে যোগফল হয়ে যাবে কি, দুটো সংখ্যার গড় AB মানে দুটো সংখ্যার যোগফল হবে 2 × AB, বলে তো কোনো ডাউট আছে? না দাদা, একদম নেই। তাহলে 2AB হয়ে গেল তাদের যোগফল। বলছে একটি সংখ্যা A হলে অন্যটি কত, তাহলে অন্যটি কী হবে, অন্যটি হয়ে যাবে যোগফল মাইনাস অপর সংখ্যা 2AB - A। এবার এটাকে যদি আমি দেখতে পাতাম A কমন নিয়ে, তাহলে 2B - 1 লিখতে পারতাম, তাহলে A × 2B - 1 হচ্ছে সিম্পলিয়েস্ট ফর্ম, কিন্তু এখানে তা নেই, এখানে একদম 2AB - A লিখে দিয়েছে, অপশান সি। কোশ্চেন নাম্বার 13, 4 জন প্রাপ্তবয়স্ক ও কিছু নাবালকের একটি পরিবারে প্রতি মাসে মাথাপিছু চালের গড় খরচ হচ্ছে 8.5 কেজি। খুব ভালো কথা, যেখানে প্রাপ্তবয়স্কের জন্য মাথা পিছু গড় খরচ 10 কেজি এবং নাবালকের জন্য 5.5 কেজি, তাহলে পরিবারের নাবালকের সংখ্যা কত? তাহলে এই প্রশ্ন যদিও অ্যাভারেজের প্রশ্ন, কিন্তু বেস্ট মেথড হচ্ছে অ্যালিগেশন। কী করে বুঝলাম দাদা অ্যালিগেশন করব? কারণ আলটিমেট
আমরা দেখতে পাচ্ছি যে একটা জিনিসকে ভেঙে দুটো ভাগে ভাগ করা হয়েছে। পরিবারে কি থাকে? মেম্বার থাকে। মেম্বারটাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। কী কী? একটা হচ্ছে প্রাপ্তবয়স্ক, আর একটা হচ্ছে নাবালক। হ্যাঁ কি না বলো? একদম ঠিক। এবার প্রাপ্তবয়স্কদের বলেছে মাথাপিছু গড় খরচ হচ্ছে 10 কেজি, এই 10 কেজি। নাবালকদের জন্য কত? 5.5 কেজি। আর পুরো পরিবারের জন্য দেখতে পাচ্ছি 8.5 কেজি। একদম ঠিক, ব্যাস। তাহলে বোঝা গেল? তাহলে পরিবারকে ভেঙে দুটো খণ্ডে ভাগ করা হলো প্রাপ্তবয়স্ক আর নাবালক। তার মানে যখনই এটা দেখলাম আমরা বুঝে গেলাম এটা হচ্ছে অ্যালিগেশন মেথড, আর কিছু নয়। অ্যালিগেশন কী বলে না, বড় থেকে ছোটো বিয়োগ। 10 থেকে 8.5 বিয়োগ করে ঠিক 5.5-এর তলায় লিখবো। তার মানে ছিল কত? 1.5। আর 8.5 থেকে 5.5 বিয়োগ করলে 3। তাহলে আলটিমেট 30, আর এখানে কী হলো? 15। যখন দেখবো 3:1.5, এখানে দশমিক তুললে এখানে একটা 10 দিয়ে গুণ করে দাও, ব্যাস, গল্প শেষ। তাহলে আলটিমেট 30 মানে 2, আর এখানে হচ্ছে 15 হচ্ছে 1। তাহলে 2:1 রেশিওতে আছে। পরিবারের নাবালকের সংখ্যা কত? তাহলে দেখতে পাচ্ছি আমি এখানে 4 জন প্রাপ্তবয়স্ক বলাই আছে। তাহলে নাবালক কত হবে? তাহলে 2-এর ভ্যালু তো 4, প্রাপ্তবয়স্ক ভ্যালু কত? 4। 2-এর ভ্যালু 4 হলে 1-এর ভ্যালু কত হবে? 2। বোঝা গেল? আরেকবার বলে দিচ্ছি। যখন আমি দেখলাম এই যে লাস্ট যে আমি টার্মটা পেলাম 2 আর 1, এখানে হচ্ছে আলটিমেট 2 আর 1-এর রেশিও পেলাম। এটা রেশিওটা কিসের রেশিও? না প্রাপ্তবয়স্ক আর নাবালকের সংখ্যার রেশিও। তাহলে প্রাপ্তবয়স্ক আর নাবালকের সংখ্যার রেশিও কত? 2:1। যেখানে বলা ছিল যে 4 জন প্রাপ্তবয়স্ক পরিবারে আছে, তাহলে 2-এর ভ্যালুই বলা হয়েছে কত? 4। তাহলে 1-এর ভ্যালু কত হবে? 2 হবে না? একই না বলো? একদম ঠিক। তার মানে 2 জন ছিল নাবালক। অপশান ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন হচ্ছে কোশ্চেন নাম্বার 14। একটি নির্দিষ্ট পরীক্ষায় অন্তর্ভুক্ত ইঁদুরের 60% ছিল স্ত্রী ইঁদুর। খুব ভালো কথা, পরীক্ষা হচ্ছে। পরীক্ষার মধ্যে দেখতে পাচ্ছি ইঁদুরের অংশগ্রহণ করেছে এবং সেখানে দেখতে পাচ্ছি স্ত্রী ইঁদুর হচ্ছে 60%। তাহলে দেখতে পাচ্ছি যদি আমি 100x ধরে নিই টোটাল ইঁদুরের সংখ্যা যদি 100x হয়, এটা হচ্ছে টোটাল র্যাট। তার মধ্যে ফিমেল আর মেল যদি আমি ভাগ করে দিই, তাহলে দেখতে পাচ্ছি পুরুষ ইঁদুরের মৃত্যুর হার পুরুষ আগে রেখেছে, তাহলে আগে মেল রাখবো, তারপর ফিমেল রাখবো, নাহলে কিন্তু প্রবলেম হতে পারে। তাহলে এখানে মেল আর এখানে ফিমেল। মেল আর ফিমেলের গল্প কী বলা হয়েছে? বলা হয়েছে যে স্ত্রী ইঁদুর হচ্ছে 60%। তাহলে যদি 60 হয় তাহলে এই 40% হবে, হ্যাঁ কি না? তাহলে যদি 60x বলি এ 40x হবে, হ্যাঁ কি না? 100x টোটাল ধরেছি, তাহলে এর 60% মানে কি? 60x ফিমেল, তাহলে 40x হচ্ছে মেল। ইজ ইট ক্লিয়ার? হলো জলের মধ্যে পরিষ্কার। এবার যদি পরীক্ষার সময় কিছু ইঁদুর মারা যায়, কিছু ইঁদুর মারা গেছে, জানি না কত ইঁদুর মারা গেছে, ধরে নিলাম মারা গেছে 100y ইঁদুর, ঠিক আছে? এটা হচ্ছে ডেড। 100y ইঁদুর মারা গেছে কত ইঁদুর জানি না, 100y ধরে নিলাম। এবার দেখা গেল যে মারা যাওয়া ইঁদুরের 30% পুরুষ হয়েছে। তাহলে 100y এর মধ্যে 30% পুরুষ যদি হয়, তাহলে 30% যদি পুরুষ হয় তাহলে বলবো 30y হচ্ছে মেল। তাহলে ফিমেল কত? তাহলে 70%। 30% যদি পুরুষ হয় তাহলে 70% ফিমেল, তার মানে 70y হচ্ছে কি না ফিমেল। ইজ ইট ক্লিয়ার? বলে জলের মতো পরিষ্কার। বলে যে পুরুষ ইঁদুরের মৃত্যুর হার আর স্ত্রী ইঁদুরের মৃত্যুর হারের অনুপাত কত? মৃত্যুর হার কী করে নির্ণয় করব? মৃত্যুর হার হচ্ছে কী করে নির্ণয় করতে হয় না, মৃত্যু কত ডেড হয়েছে আর কতর মধ্যে, টোটালের মধ্যে। তাহলে দেখতে পাচ্ছি টোটাল মেল ইঁদুর হচ্ছে, পুরুষ ইঁদুর হচ্ছে কত না 40x, তার মধ্যে 30y কী হয়েছে? মারা গেছে। তাহলে মৃত্যুর হার কত? মৃত্যুটা দেখতে পাচ্ছি পুরুষদের মধ্যে 30y/40x। সিমিলারলি ফিমেলদের মধ্যে না 70y/60x। সবসময় নিচে থাকবে টোটাল, ওপরে থাকবে মৃত্যু কতগুলো হয়েছে, ব্যাস। এবার এর মধ্যে রেশিও নির্ণয় করতে বলেছে। যখনই রেশিও নির্ণয় করতে হবে তখন আমার এখানে দেখো y, এখানে y ক্যান্সেল আউট হয়ে গেল, এখানে x ক্যান্সেল আউট হয়ে গেল, এখানে 0 ক্যান্সেল আউট হয়ে গেল, এখানেও 0 ক্যান্সেল আউট হয়ে গেল, কাটাকুটি যাচ্ছে আর কি। 2 এখানে 2 দুগুণে 4, এখানে 2 3 6। তাহলে এবারে কোনাকুনি গুণ করে দাও। কোনাকুনি গুণ করলে 3 3 9, আর এখানে 7 2 14। তাহলে 9:14 হয়ে গেল কারেক্ট অ্যান্সার, অপশান বি। বোঝা গেল? আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরি ওয়ান। 15। একটি পরিবারে 5 জন ব্যক্তি চিনি কেনার জন্য 10% ব্যয় করে। এই লাইনটা একটা দাগ দিয়ে রাখো। এর পরের লাইনটায় চলে আসো। ওই চিনির মূল্যে 10% বেড়েছে। এই যে গল্পটা বলা হয়েছে এটাই হচ্ছে মেন গল্প। এই 10% চিনির মূল্য বেড়েছে।
বলছে চিনির ব্যবহার কত শতাংশ হ্রাস করা উচিত যাতে ব্যয় না বাড়ে। তাহলে যখনই কনসেপ্ট থাকবে যে ব্যয় বাড়ানো যাবে না, তখন এই প্রথমে যে লাইনে কী বলা থাকলো, ডাজেন্ট ম্যাটার। ওকে, এটা কোনো ম্যাটারই করে না। আমার শুধু ম্যাটার করছে কি না, চিনির মূল্য 10% বেড়েছে। আর 10% বাড়া মানে কি, 10-এর ফ্র্যাকশন ভ্যালু কত, আমি আগেও বলেছি 1/10। তার মানে 10 যদি আগে দাম থাকতো, এখন সেটা 1 বৃদ্ধি পেয়েছে, আর বেড়ে কত হয়েছে না 11। হ্যাঁ কি না, বলো তো একদম ঠিক। তার মানে আলটিমেট আগে যে পরিমাণ চিনির দাম ছিল সেটা এখন বেড়েছে, এবং বেড়ে কিছু একটা হয়েছে। তাহলে কত গুণ বেড়েছে, সবসময় বলেছি যে এই যে 10% বাড়লো, তার ফ্র্যাকশন ভ্যালু 1/10, মানে 10-এ 1 বাড়লো হলো 11। তাহলে আলটিমেট জিনিসটার দাম এরম হয়ে গেল যে 11 10 গুণ হয়ে গেল। এই জিনিসটাই বুঝতে হবে। এই কনসেপ্টটা কম্পাউন্ড ইন্টারেস্টেও লাগবে, এবং এই কনসেপ্টটা আমার কী লাগবে না, এই পপুলেশনের অঙ্কও লাগবে এবং চিনির দামের ক্ষেত্রেও লাগবে। যে আলটিমেট একটা দাম ছিল, সেটা বেড়েছে, বেড়ে কিছু একটা হয়েছে। 10% বেড়েছে মানে কি, আগের দামের 11 10 গুণ হয়ে নতুন দাম হয়েছে। আমাকে কি করাতে হবে না, খরচ 1 রাখতে হবে। তার জন্য ব্যবহার কি করতে হবে, কমাতে হবে। কতটা ব্যবহার কমাতে হবে, যাতে খরচই আগেরটাই থাকে। তো মানে আলটিমেট গল্পটা হচ্ছে যে আমার কোনো একটা জিনিস ছিল, সেটাকে 11 10 গুণ করলে আমি একটা জায়গায় এলাম। আবার যদি ইনিশিয়াল পজিশনে ফিরে যেতে চাই, তাহলে আমাকে কী করতে হবে, কিচ্ছু নয়, 10-এর 11 গুণ করে দিতে হবে এই পূর্বের ভ্যালুটাকে। তাহলে একটা ভ্যালু ছিল, সেটাকে 11 10 গুণ করে একটা ভ্যালু পেলাম। আবার পূর্বের ভ্যালুতে পৌঁছানোর জন্য আমায় কী করতে হবে না, 10-এর 11 গুণ করতে হবে। তাহলেই আমি পূর্বের ভ্যালুতে ফিরে চলে যাব। এটাই হচ্ছে মেন কনসেপ্ট। এই কনসেপ্ট যে বুঝতে পারবে, তার লাইফে কোনো প্রবলেম নেই। তাহলে আলটিমেট এই 10-এর 11 কি ডিনোট করছে, যে জিনিসটার ব্যবহার আমি 11 করতাম, সেটা এখন 10 ব্যবহার করছি। তার মানে 1 কম ব্যবহার করছি। 11 - 10, 1 কম ব্যবহার করছি। কতয়ে, 1-এর 11-তে। তাহলে 1-এর 11 অংশ আমি ব্যবহার কমিয়েছি। তাহলে পার্সেন্টেজে কত কমিয়েছি, ইন্টু 100। আর ইন্টু 100 করার দরকার নেই, 1-এর 11 মানে হচ্ছে 9 পূর্ণ 1-এর 11%, বা 9.09%, হোয়াট এভার ইট। তাহলে অপশান বি হলো কারেক্ট আনসার। বোঝা গেল? তাহলে আশা করবো এই প্রশ্ন আর পরীক্ষালে কোনো অসুবিধা করবে না তোমাদের। একজন দোকানদার শুক্রবার বিক্রয়ের আয়োজন করে, সমস্ত পণ্যের উপর 23% ছাড় দেয়, তবুও সে মাত্র 10% লাভ করে। এমপির তুলনায় সিপি কত শতাংশ কম ছিল? আচ্ছা, এই প্রশ্ন তো আমি আগেও করেইছি। যখন আমি দেখতে পাচ্ছি এমপি দেওয়া হয়েছে, সিপি দেওয়া হয়েছে, প্রফিট পার্সেন্টেজ দেওয়া হয়েছে, ডিসকাউন্ট দেওয়া হয়েছে, ব্যাস আর তো কিছু করার নেই। তাহলে এমপি বাই সিপি ইজিক্যাল টু 100 প্লাস প্রফিট বাই 100 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্টেজ। তাহলে 100 প্লাস প্রফিট করলে কত হয় না, 100 প্লাস 10, 110, আর 100 থেকে 23 বিয়োগ করলে কত হয়, 78। ইটস নট ইট, একদম সরি, 77। কাটাকুটি যাচ্ছে 11 দিয়ে, এখানে 10, এখানে হচ্ছে 7। তার মানে যদি এমপি 10 থাকে, তাহলে সিপি কত ছিল, 7। তাহলে নির্ণয় করতে কী বলেছে না, এমপির তুলনায় সিপি কত শতাংশ কম ছিল। তাহলে এমপির তুলনায় সিপি কত কম ছিল আগে নির্ণয় করি না, এমপির তুলনায় সিপি 3 কম ছিল। 10 - 7, 3 কম ছিল। তাহলে কার সঙ্গে তুলনা করা হয়েছে না, এমপির তুলনায় সিপি কত শতাংশ কম ছিল, এমপির সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে পার্সেন্টেজ কী হবে, 3/10 ইন্টু 100। তাহলে 30% হবে কিনা, বলো তো একদম ঠিক। কোথায় আছে, অপশান ডি। এখানে মনে রাখবে যে এমপির তুলনায় কার সঙ্গে তুলনা করা হচ্ছে, এমপি, তখন সে নিচে থাকবে। যদি বলতো সিপির তুলনায় এমপি কত বেশি ছিল, এই প্রশ্নটা উল্টো আসতে পারতো, যে সিপির তুলনায় এমপি কত বেশি ছিল। সিপি হচ্ছে 7, ঠিক আছে, এমপি হচ্ছে 10, কত বেশি, 3 বেশি। কার সঙ্গে তুলনা করা হচ্ছে না, সিপির সঙ্গে, তখন উল্টো আনসার হতো 3/7 ইন্টু 100, ঠিক আছে, মানে 300/7। এটা কিন্তু ভুল হয় অনেকেরই। এই কনসেপ্টে যেন ক্লিয়ার থাকে যে কার সঙ্গে তুলনা করা হচ্ছে, যার সঙ্গে তুলনা করা হবে সে নিচে থাকবে, ঠিক আছে। কত বেশি, 3 বেশি, কত কম, 3 কম। কার তুলনায় কম, এমপির তুলনায় কম, তাহলে এমপি নিচে। কার তুলনায় বেশি, সিপির তুলনায় বেশি, নিচে কে, সিপি। ওকে, আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরি ওয়ান। 20 মিটার কাপড় বিক্রি করে একজন মানুষ 4 মিটার কাপড়ের বিক্রয় মূল্য লাভ করে। যখন এই প্রশ্ন আসবে, আমি কী ধরে নেব যে 20 মিটার কাপড়ের দাম হচ্ছে 20 টাকা বা 20 ইউনিট, হোয়াট এভার। তাহলে এটা হচ্ছে সেলিং প্রাইস 20 মিটারের। তাহলে 4 মিটারের সেলিং প্রাইস কত, 4 টাকা। বলো, এতে কোনো আপত্তি? 20 মিটারের সেলিং প্রাইস 20 টাকা হলে 4 মিটারের সেলিং প্রাইস 4 টাকা হবে। তাহলে বলো, এটা হচ্ছে আমার 20 মিটারের সেলিং প্রাইস, আর এটা 4 মিটারের সেলিং প্রাইস, আর এটাই হচ্ছে আমার কি, প্রফিট। আর আমরা জানি যে সেলিং প্রাইস থেকে প্রফিট বিয়োগ করলে কী পাই, সিপি পাই। বলো, এটা সবাই জানি, কস্ট প্রাইস পাই। তাহলে এবার দেখো, 20 থেকে তাহলে 4 বিয়োগ করে দিলে 16 পেয়ে যাবো কি, কস্ট প্রাইস। বলো, বোঝা গেল? বলো একদম ঠিক। তাহলে লাভের শতাংশ কত, তাহলে 4 টাকা লাভ হয়েছে 16 টাকায়। সবসময় লাভ কিসের উপর করা হয়, পার্সেন্টেজ কিসের উপর ক্যালকুলেট করা হয়, লাভ পার্সেন্টেজ, সেটা হচ্ছে সিপির ওপরে। তাহলে 4/16, আর 4/16 মানে কি, 1/4, আর 1/4 মানে কত, 25%।
1/4 × 100 করার তো দরকার নেই, বাচ্চা তো নেই তোমরা আর। অপশান ডি। চলে যাই পরের প্রশ্ন। যদি একজন ব্যক্তি টি মিনিটে একটি বাগানের ঘাস কেটে ফেলতে পারে, তবে সে 30 মিনিটে ওই বাগানে কতটা অংশ কাটতে পারবে? এর থেকে সহজ প্রশ্ন আর হয় না, যে টি মিনিটে কাটে সে কত অংশ, পুরো ঘাস কেটে ফেলে মানে 1 অংশ, তাহলে 1 মিনিটে কাটে 1/t, আর 30 মিনিটে কাটে 30/t, তাহলে 30/t অংশ সে ঘাস কেটে ফেলবে। অপশান ডি। 0.45 × 1.22 এর মান কত? বাবা, মাথায় একটা করে আবার কী আছে, পৌনঃপুনিক বা কী আছে, রেকারিং, তাই তো? তাহলে রেকারিং ডেসিমেলের প্রশ্ন খুব সমস্যা, দারুণ একটা প্রশ্ন, 4-5টা স্টার দিয়ে রাখো। দেখো এই প্রশ্ন আমি দেখেই একদম অনায়াসে আনসার করবো, কী করে? দেখো আমার বলো তো, এই 0.45 মাথায় বার, একে তুমি কী লিখতে পারো? একে তুমি লিখতে পারো, এটা আগে সংখ্যাটা লিখলাম, দশমিকের পরে যতগুলোর মাথায় বার আছে ততগুলো নয়, আর বার নেই এমন কোনো সংখ্যা নেই, তাহলে 45/99 লিখতে পারি, কোনো আপত্তি নেই। 1.22 একে কী লিখতে পারি? 2 মাথায় বার আছে, তো যখন এরকম থাকবে আমি কী বলেছি, 1 + 0.22 লিখে নাও, লিখে নিলাম। তাহলে এটাকে আর কি লিখতে পারি, 1 + 22/99 লিখতে পারি, কোনো আপত্তি নেই। কাটাকুটি হচ্ছে 11 দিয়ে, 11 2 22, 11 9 99, তাহলে আলটিমেট 9 9 + 2 মানে হচ্ছে 11/9 হলো। এবারে আমার কী ছিল, মধ্যখানে গুণ চিহ্ন ছিল, দিয়ে দাও। তাহলে আলটিমেট কী ছিল না, কী হলোটা কি এখানে, তাহলে আলটিমেট দাঁড়ানো এরকম লাস্টে, যে 45/99 × 11/9, কাটাকুটি যাচ্ছে, দেখো 11 এখানে হচ্ছে 9, আর এখানে হচ্ছে 9, এখানে হচ্ছে 5, তাহলে 5/9, কে বলো 5/9 মানে কি লিখতে পারি? 5/9 মানে কি লিখতে পারি? 5/9 মানে লিখতে পারি 0.5 মাথায় বার, লিখতে পারি তো। 0.5 মাথায় বার, একে যদি আমি পৌনঃপুনিক থেকে ভগ্নাংশে নিয়ে আসি, তাহলে তুমি কি বলবে, দশমিক বাদ দিয়ে সংখ্যাটা লিখে নাও, যতগুলোর মাথায় পৌনঃপুনিক আছে ততগুলো 9 বসবে, ব্যাস 5/9 হতো। 0.5 মাথায় বার, 5-এর মাথায় বার, এর ভগ্নাংশের দেখতে এরকম হবে, 5-এর 9 হবে, তাহলে 5-এর 9 যদি আমার থাকে, তাহলে তাকে আমি দেখতে এরকম লিখতে পারবো না কেন? লিখতে পারি তো একদম। তাহলে 0.5 মাথায় বার, অপশান ডি এর কারেক্ট আনসার। বলো, আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইচ অ্যান্ড এভরিওয়ান। নেক্সট প্রশ্নে চলে যাই, কোশ্চেন নম্বর 20। বার্ষিক 12% সরল সুদে 500 টাকা, 10% বার্ষিক সরল সুদে এক নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়েছিল। খুব ভালো কথা। তাহলে 12% রেট অফ ইন্টারেস্টে 500 টাকা ইনভেস্ট করা হয়েছে, 10% রেট অফ ইন্টারেস্টে কিছু টাকা ইনভেস্ট করা হয়েছে। ওকে, 4 বছরের পর উভয় রাশির সুদের যোগফল 480 টাকা। তাহলে অন্য রাশির মানে কিছু পরিমাণটা নির্ণয় করতে হবে। খুব ভালো কথা। তাহলে 12% 500 টাকার ওপর 60 টাকা দেবে, হ্যাঁ কি না? এক বছরে 500 টাকার 12% কত হয়? 500 × 12/100, ডাইরেক্ট কেটে গেল, 60 টাকা হলো। এবার বলেছে 4 বছর রাখা হয়েছে, তাহলে 60 × 4 করলে কত হয়? 240। তাহলে এখান থেকে 240 টাকা পেয়েছি। তাহলে 4 বছর পর বাকি টাকা কোথা থেকে পেয়েছি? এই 10% কিছু অংশের ওপর। তাহলে সেখান থেকে কত পেয়েছি? আমি দেখতে পাচ্ছি টোটাল 500 টাকা পেয়েছি, টোটাল পেয়েছি কত? 480 টাকা। তাহলে 480 টাকার মধ্যে এই 240 দিয়েছে, তাহলে বাকি পড়ে আছে কত? -240, মানে 240ই পড়ে আছে। খুব ভালো কথা। তাহলে 4 বছর 240 টাকা মানে 1 বছর কত দেবে? 4 করলে 60 টাকা দেবে। তাহলে বলো 10% হারে আমি কোনো একটা টাকা রেখেছি এবং সেখান থেকে 60 টাকা আমি কী পেয়েছি? ইন্টারেস্ট পেয়েছি 1 বছরে। তাহলে কত টাকা রেখেছিলাম? তুমি বলবে কিছুই না, কোনো অসুবিধা নেই। আমি বলবো 60 × 100/10, তাহলে এখানে ক্যান্সেল আউট হয়ে গেলো, বলবো 600 টাকা। বলো এর থেকে সোজা কী হতে পারে? অপশান সি হলো কারেক্ট অ্যান্সার। 21 নম্বর প্রশ্ন, সিম্পল ইন্টারেস্টের ওপর পরে টাকা তুলে নেওয়া হয় এবং অর্ধেক টাকা সেভিংসে বিনিয়োগ করা হয়, তাহলে বাকি টাকা কত হবে? দারুণ প্রশ্ন, এটা হোমওয়ার্ক রইলো। এটা না করতে পারলে আমি পরের দিন আবার অ্যাড করবো। এটা যে করতে পারবে না সে বলবে। ওকে।